শুনেছি গোপাল দাদা এখান থেকে ভালো চিংড়ি ধরেছে। এবার তুমি আর আমি মিলে বড় বড় চিংড়ির ঝাঁক ধরে ফেলবো। তোরা এসেছিস? আমি আর পূজা সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম। তুমি চুপ করো, মেয়ে মানুষ এসবের কি বুঝবে। আমার কিছু বলার নেই, যত চিংড়ি মাছ তোমরা ধরেছো সব আমাকে দিয়ে দাও। পূজা, ও পূজা, আর কত ঘুমাবি রে? ওঠ, বাইরের আবহাওয়া তো তেমন ভালো নয়। ওদিকে সর্বনাশ হয়ে গেছে। গোপাল আর তার বউ আপনার অনুমতি না নিয়েই গ্রামে চিংড়ির ঝাঁক ধরার পরিকল্পনা করছে। ওদিকের কি খবর রে? তোকে কিছু খবর নিতে বলেছিলাম, সে খেয়াল আছে তোর? এই অবশ্যই আছে বাবু। আপনি তো জানেন আমি আপনার কোনো কাজ ফেলে রাখি না। তাহলে বল ওদিকের কি খবর? ওদিকের খবর বেশি ভালো নয়। নদীর বাঁধ ভেঙেছে, এই গ্রামের মধ্যে হু হু করে জল ঢুকে পড়ছে। কি বলছিস তুই? তাহলে এখন বিপদ হয়ে যাবে তো। আপনার আর কি বিপদ? আপনি ঘরে বসে শুধু দেখবেন। গ্রামে কোথায় কি হলো না হলো সেটা দেখার আপনার প্রয়োজন নেই। তা বললে হয় নাকি? তাহলে যে গ্রামবাসীরা আমাকে মোড়ল হিসাবে সম্মান দেবে না। সম্মান দিয়ে আপনি কি করবেন বাবু? আসল কাহিনী তো ওই বানের জলে নেমে গেলেই দেখতে পাবেন। ঠিক আছে, চল তাহলে এখন আমরা গ্রাম ঘুরতে বের হব, না হলে গ্রামবাসীরা আমাদেরকে ভুল বুঝবে। শুনেছি এই বানের জলে বড় বড় চিংড়ির ঝাঁক ভেসে আসছে। যদি চিংড়ির ঝাঁক ধরতে পারেন তাহলে বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। তাহলে আর বসে আছি কেন রে? কাল সকালে যাব, যেখানে পয়সা সেখানেই আমি। ওগো, আমার তো বড্ড ভয় লাগছে। বানের জল যে পরিমাণে বেড়ে চলেছে, তাতে আমাদের ঘরবাড়ি এবার ভেঙে যেতে পারে। যদি হাতে দুটো পয়সা থাকতো তাহলে ঘরটা মজবুত করতে পারতাম। কিন্তু আমাদের হাতে তো কোনো টাকা পয়সাও নেই। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমরা কোথায় যাব বলো তো? আমিও তো সে কথাই ভাবছি। আমরা না হয় কোনোভাবে দিন কাটিয়ে দিতে পারবো, মেয়েটাকে তো আর এভাবে রাখতে পারি না। বাবা, আমাদের ঘর কি এবার সত্যি সত্যি ভেঙে যাবে? তাহলে আমরা কোথায় থাকবো? জানি না রে মা, কিন্তু কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা না করলে বানের জলে আমাদেরকে ভেসে যেতে হবে। এদিকে ঘরে খাওয়ার মতো কিছু নেই। আগামীকাল থেকে না খেয়েই দিন কাটাতে হবে। না গিন্নি, এইভাবে আর চলতে দেওয়া যায় না। কালকেই দেখবো কোনো কাজ খুঁজে পাওয়া যায় কিনা। এই বর্ষায় তুমি কোথা থেকে কাজ খুঁজে পাবে বলো তো? কোনো কাজ পাওয়া যাবে না গো এই বর্ষায়। এটা কালকেই দেখা যাবে। এভাবে হাত গুটিয়ে তো আর বসে থাকা যায় না, কিছু তো একটা চেষ্টা করতেই হবে। ঠিক আছে, দেখো তুমি কি করতে পারো। বাবা, আমিও কালকে তোমার সাথে যাব। ওই বানের জলে খেলা করতে আমার বেশ ভালো লাগে। না, একদম না। এই বানের জলে কোনোভাবেই খেলা করা যাবে না, তাহলে জ্বর আসবে কিন্তু। ও বাবা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। ঠিক আছে ঠিক আছে, আমি যখন যাব তোকে নিয়ে যাব, কেমন? কিরে লালটু, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এ তো জলে তোড়ে ভেসে যাওয়ার পালা। আমি তো একটু কদম রাখতে পারছি না। একটু দেখে শুনে চলুন বাবু। আপনি নিজেই তো আসতে চেয়েছেন, আমি তো আপনাকে জোর করে আনিনি। আমি আসতে চেয়েছি আর তুই আমার জন্য একটা ভেলা বা নৌকার ব্যবস্থা করলেও তো পারতিস। এত জলে আমি হাঁটবো কিভাবে? এখন তো কিছুই করার নেই, এখন হেঁটে যেতে হবে। আপনি একটু দয়া করে দেখে শুনে চলুন। এই চুপ কর তুই। জলের নিচে কি আছে না আছে সেটা আমি দেখবো কিভাবে? আমি জলের নিচে দেখতে পাই? তাহলে আমি কি করব? আপনাকে কাঁধে করে নিয়ে যাব? চুপ কর গাধা, চল চল তাড়াতাড়ি চল, কথা বাড়াস না। দেখুন বাবু, দেখুন কত সুন্দর চিংড়ির ঝাঁকগুলো। দেখেই তো ধরতে ইচ্ছে করছে রে, ধরবো নাকি রে?
না বাবু, রাতের থেকে বড় চিংড়ির ঝাঁক দেখা যাবে। এখন আমি আর আপনি মিলে বড় চিংড়ির ঝাঁক ধরবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তবে এগুলো দেখেও বড্ড লোভ হচ্ছে। এত লোভ করা ভালো নয়। চুপ কর, তোর থেকে শিখবো নাকি আমি? আজকে রাতে আমি চিংড়ির ঝাঁক ধরতে চাই, তুই সবকিছুর ব্যবস্থা কর। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন তাই হবে। আজকে রাতে আমরা চিংড়ির ঝাঁক ধরবো। কিরে গোপাল, কই গেলি তোরা? দুদিন ধরে তোদের কোনো খবর পাচ্ছি না, তাই এই বুড়ো শরীরটা নিয়ে নিজেই চলে এলাম। আরে বুড়িমা, এসো এসো বসো। দুদিন ধরে ঝড় বন্যায় বের হতে পারছি না, ভাবছিলাম আজকে তোমার বাড়িতে যাব একবার। আর যাবি তোরা? এদিকে ঝড় বন্যায় পুরো গ্রাম শেষ হয়ে গেল, তবুও আমার একবার খবর নিলি না। এই বুঝি আমার জন্য তোদের ভালোবাসা? ওভাবে বলো না বুড়িমা, তুমি ছাড়া আমাদের শুভাকাঙ্ক্ষী আর কেই বা আছে বলো? হয়েছে হয়েছে, এখন শোন, যার জন্য এসেছি আমি। গ্রামে কিন্তু জল বেড়েই চলেছে। হ্যাঁ গো বুড়িমা, তাই তো ভয় হচ্ছে। এখন না জানি কখন আবার ঘরটা ভেঙে পড়ে। আমিও তো সেই কথাই ভাবছি। তবে গ্রামে কিন্তু চিংড়ির ঝাঁক আসছে ধাপে ধাপে। কি বলছো বুড়িমা তুমি? তাহলে তো এবার চিংড়ির ঝাঁক ধরতে হয়। না রে, চিংড়ির ঝাঁক ধরা উচিত হবে না। এবার জলের স্রোত সব থেকে বেশি, না জানি কোন অঘটন ঘটে যায় আবার। কিছু হবে না বুড়িমা, হাতে একটাও টাকা পয়সা নেই। চিংড়ির ঝাঁক ধরে দেখি দুটো পয়সা পাই কিনা। যদি ঝাঁক ধরতে ইচ্ছেই হয় তাহলে তো আর বারণ করব না আমি। তবে তোদের ভালোর জন্যই আমি বলেছি। সেটা আমি বুঝতে পেরেছি, তবে আমাদেরও তো কিছু করার নেই। ঠিক আছে, চিংড়ির ঝাঁক ধরতে গেলে আমায় জানাস। দিন রাত বর্ষণের কারণে গ্রামের জল ধীরে ধীরে আরো বাড়তে শুরু করে। ও গিন্নি, এ তো দেখছি জল বেড়েই চলেছে। এবার কি হবে গো? এবার তো আরো বেশি ভয় লাগছে। এত ভয় করে তো আর কোনো লাভ হবে না। যা হবার তাই হবে। শুধু প্রার্থনা করো যেন কোনো মতে বেঁচে যাই। দেখো, বুড়িমার কথায় সত্যি ছিল, জলে কি সুন্দর চিংড়ির ঝাঁকগুলো সাঁতরে বেড়াচ্ছে। বুড়িমা কি বললো তোমার মনে নেই? চিংড়ির ঝাঁক ধরতে যেতে হবে না এবার। তুমি বুঝতে পারছো না গিন্নি, যদি চিংড়ির ঝাঁক ধরতে পারি তাহলে চড়া দামে বিক্রি করতে পারবো। এত লোভ করা কিন্তু ভালো নয়। আর তুমি না করো না গিন্নি, চলো না, তুমি আর আমি মিলে চিংড়ির ঝাঁক ধরি। আকাশের অবস্থাটাও তেমন ভালো ঠেকছে না। সারা দিন বৃষ্টি হয়েছে। এই অবস্থায় চিংড়ি ধরতে যাওয়া মোটেই সুবিধার হবে না। তাহলে তুমি থাকো, আমি একাই যাব। তুমি পূজাকে দেখে রেখো। তুমি তো বড্ড নাছোড়বান্দা। তোমাকে আমি একা কোনোভাবেই যেতে দেব না। রাতে পূজা ঘুমালে তুমি আর আমি চিংড়ি ধরতে যাব। ঠিক আছে, তাই হবে। পূজাকে ঘরে রেখেই আমরা আজ রাতে চিংড়ির ঝাঁক ধরতে যাব। আমি না হয় আগেই বুড়িমাকে জানিয়ে রাখবো ব্যাপারটা। কোনো বিপদের আঁচ পেলে বুড়িমা পূজার খেয়াল রাখতে পারবে। তাহলে চলো, এখন আমরা চিংড়ির ঝাঁক ধরার জন্য সব ব্যবস্থা করে ফেলি। ও মোড়ল মশাই, আপনি এভাবে এখানে বসে আছেন? ওদিকে যে সব বোনাস হয়ে গেছে। আরে হলোটা কি? তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? সুস্থ এখানে দাঁড়াও, তারপর বলো কি হয়েছে। ওদিকে সর্বনাশ হয়ে গেছে। গোপাল আর তার বউ আপনার অনুমতি না নিয়েই গ্রামে চিংড়ির ঝাঁক ধরার পরিকল্পনা করছে। কি বললে তোমরা? ওরা চিংড়ির ঝাঁক ধরার পরিকল্পনা করছে? আমার গ্রামে আমি ছাড়া অন্য কেউ চিংড়ির ঝাঁক ধরবে না, সেটা তো আপনি বলছেন। আর ওরা চিংড়ি ধরে দেখাচ্ছে, আপনি মুখে না বলে কিছু করে তো দেখান।
আমি তোদের পরিকল্পনা সম্বন্ধে জানতাম না। তোমরা যেহেতু আমাকে খবর দিয়েছো, এবার অবশ্যই দেখতে পাবে। ওদেরকে একদম বুঝিয়ে দেবেন। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওরা যদি চিংড়ির ঝাঁক ধরতে যায়, তাহলে ওরা ধরার পর আমি সেগুলো কেড়ে নেব। ঠিক বলেছেন মোড়ল মশাই, তাহলে আর আপনাদেরকে কষ্ট করে চিংড়ির ঝাঁক ধরতে হবে না। তবে ওরা যদি চিংড়ির ঝাঁক ধরে ফেলে, তাহলে আপনাকে দিতে ওরা রাজি হবে তো? রাজি না হয়ে যাবে কোথায়? এটা আমার গ্রাম, এই গ্রামে সবকিছুই আমার, আমাকে তো দিতেই হবে। ঠিক আছে বাবু, তাহলে এখন চললাম। আচ্ছা যাও, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে খবরটা দেওয়ার জন্য। যাক, ভালোই ভালোই বড় চিংড়ির ঝাঁক ধরতে পেরেছি। এবার আমাদের ফিরে যাওয়া উচিত, কি বলো? আর একটু থেকে যাই না, ভালোই তো মাছ পাচ্ছি। আরো কিছুটা সময় যদি থেকে যাই তাহলে আরো মাছ পাবো। গিন্নি, আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, বৃষ্টি পড়েই চলেছে। এই অবস্থায় এখানে থাকা উচিত হবে না। বৃষ্টি হচ্ছে, হতে দাও না। এতক্ষণ তো হলো বৃষ্টি, কোনো সমস্যাই তো হয়নি, এখনো হবে না। নদীর দিকে একবার তাকিয়ে দেখো, নদী কেমন ফুলে ফেঁপে উঠেছে। চলো না গিন্নি, এখন এই অবস্থা এখানে থাকা আর উচিত হবে না। এখানে আসার জন্য কত কি করলে, এখন আবার যাওয়ার জন্য তাড়া করছো। তুমি বুঝতে পারছো না, এত লোভ করা ভালো নয়। ওদিকে পূজা একা একা ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে আমাদেরকে না পেলে কাঁদবে তো। আরে বাবা, পূজাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। আমি বুড়িমাকে সব জানিয়ে এসেছি। বিপদের আভাস পেলে বুড়িমা নিজেই আমাদের বাড়িতে চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আর কিছুক্ষণ এখানে থেকেই যাই। তবে বেশিক্ষণ কিন্তু থাকবো না আমি। না না, বেশিক্ষণ থাকতে বলছি না, কিছুক্ষণ থাকো। কিছুক্ষণেই দেখবে আমরা আরো মাছ পেয়েছি, এতে তো আমাদেরই লাভ, বলো? তোমার কথা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে মাছ ধরি। কে রে, আমার অনুমতি ছাড়া আমার গ্রাম থেকে এত রাতে চিংড়ি মাছ ধরছে কে? আগে বাবু, আমি। কেন বাবু, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে, তুমি আমার গ্রাম থেকে চিংড়ি মাছ ধরছো, অথচ আমার থেকে অনুমতি নাও না কেন? এত বড় গ্রাম থেকে আমরা যদি একটু চিংড়ি মাছ ধরি, তাতে আপনার অনুমতি নেওয়ার কি আছে? এগুলো তো আর আপনার চিংড়ি মাছ নয়, এগুলো তো সব নদীর চিংড়ি মাছ। তুমি চুপ করো, মেয়ে মানুষ এসবের কি বুঝবে? আমার কিছু বলার নেই, যত চিংড়ি মাছ তোমরা ধরেছো সব আমাকে দিয়ে দাও। আপনাকে দিয়ে দেবো মানে? আপনারা নিজেরাই ধরে নিন, আমরা কোনো চিংড়ি মাছ দিতে পারবো না। তোমরা যদি না দাও তাহলে কিন্তু ভালো হবে নাই, বলে দিলাম। কেন, কি করবেন আপনি? এই কি করবো আমরা, সেটা তুই দেখতে চাস? তোকে বললাম না চিংড়ি মাছ দিয়ে দিতে, সোজা চিংড়ি মাছ দিয়ে দিবি। লালটু, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর থেকে বড়, আমাকে তুই তুকারি করবি না। এই চোরের মায়ের বড় গলা, চুরি করে চিংড়ি মাছ ধরছে, তাকে আবার তুই করে বলা যাবে না। লালটু, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। এই দেখছেন কি, এই বাবু, ওদের কাছ থেকে মাছগুলো সব কেড়ে নিন। মোড়ল আর লালটু গোপালের হাত থেকে চিংড়ি নিতে গিয়ে জোর জবরদস্তি করে, ফলে মোড়ল আর লালটু দুজনেই বানের জলের মধ্যে পড়ে যায়। পূজা, ও পূজা, আর কত ঘুমাবি রে? ওঠ, বাইরের আবহাওয়া তো তেমন ভালো নয়। দিদা, তুমি এখানে কি করছো? বাবা মা কোথায়? তোর বাবা মা চিংড়ি ধরতে গেছে, তুই চল আমার সাথে আমার বাড়ি চল। না গো, আমি তোমার সাথে যেতে পারবো না, পরে বাবা মা ফিরে এসে আমাকে খুঁজবে। খুঁজবে না, তারা তোর কথা আমার কাছে বলে গেছে, তারা জানে তুই আমার কাছেই থাকবি। কিন্তু আমার বড্ড ভয় লাগছে দিদা, আমি বাবা মায়ের কাছে যাব, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ রে, সে কারণেই তো তোকে নিতে এলাম, গ্রামের অবস্থা তেমন ভালো নয়,
নদী থেকে হু হু করে জল ঢুকছে গ্রামে। না জানি বাবা মার অবস্থা কত খারাপ। আমি আমার বাবা মায়ের কাছে যাব দিদা। তুই কি পাগল হলি নাকি? এই অবস্থায় তুই কোথায় যাবি? এই রাতের বেলায় তোর বাবা মাকে কোথায় বা খুঁজবো? তাহলে আমি তোমার সাথেও যাব না, আমি এখানেই অপেক্ষা করব। জেদ করিস না দিদি ভাই, চল আমার সাথে। তোর বাবা মা একটু পরেই দেখবি ফিরে এসেছে, এসেই আবার তোকে আমার কাছ থেকে নিয়ে আসবে। বলছো তো? তাহলে চলো। হ্যাঁ রে হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার কাছে ভালোই থাকবি। চল এখন। ও বাবু, আপনার এখন অবস্থা কেমন? একটু ভালো লাগছে তো, নাকি আমি কবিরাজ ডাকতে যাব? এই ঝড় বন্যায় কবিরাজ তো আসবে না, তুই কবিরাজ পাবি কোথায়? চেষ্টা তো করতে হবে। আপনার অবস্থা তো তেমন ভালো নয়, জল খেয়ে খেয়ে পেটটা কেমন ফুলে গেল আপনার। আরে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, এভাবে হুট করে জলে পড়ে যাব ভাবতেও পারিনি। মানে বেঁচে গেলাম কোনো মতে। ভাগ্যিস আমি সাঁতার পারতাম, তাই তো আপনাকে ওঠাতে পেরেছি, না হলে কোনোভাবেই আপনি আর আমি বাঁচতে পারতাম না। ওই গোপালকে আমি দেখে নেব, ওর কারণে আমার আজকে এই গতি হয়েছে। ও ওদের তো কোনো দোষ নেই বাবু, জলে পড়ার পর আমি এটা ভালোভাবে বুঝতে পেরেছি। আরে আমি ওইটা বুঝতে পেরেছি, যদি আমরা ওদের ক্ষতি না করতাম তাহলে আমরা এই পরিস্থিতিতে পড়তাম না। তাহলে আর ওদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ নেই, এরপর আমরা নিজেরাই চিংড়ির ঝাঁক ধরবো। তুই ঠিক সিদ্ধান্তই নিয়েছিস। আমি এবার বুঝতে পেরেছি অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজেকেও ক্ষতির সম্মুখীন হতে হয়। আজকের পর থেকে আর কাউকে জ্বালাতন করবো না, এবার আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। আমিও তোর সাথে একমত। যা তুই আর বসে থাকিস না, আমার শরীরটা ভালো লাগছে না, আমার ঘুমানোর ব্যবস্থা কর। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তোমরা? বেরিয়ে এসো, দেখো আমরা এসেছি। তোরা এসেছিস? আমি আর পূজা সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম। তোদের এত দেরি হলো কেন রে? আর বলো না বুড়িমা, আমরা তো আরো আগেই ফিরে আসতাম। ওই মোড়ল আর লালটু আমাদের থেকে চিংড়ি মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কি বলছিস তোরা? আমি এটারই ভয় পেয়েছিলাম। ওরা তোদের কিছু করেনি তো? না গো বুড়িমা, সেই সুযোগ ওরা পায়নি, ওরা ওই বানের জলে পড়ে গেছে। হায় হায়, এখন মোড়লের কি হবে? তা তো জানি না, আমি আর চৈতি দ্রুত ভয় পেয়ে চলে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমাদের জন্য চিংড়ি মাছ ধরে এনেছো? তোমাদের কিছু হয়নি তো? না রে মা, আমরা একদম ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ভয় পাসনি তো? না মা, ভয় পাওয়ার আগেই দিদা আমাকে তার নিজের কাছে নিয়ে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি ছিলে বলেই আমরা নিশ্চিন্তে মাছ ধরতে পেরেছি। এবার এই মাছ দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। ধন্যবাদ দিচ্ছিস কেন রে? পূজা তো আমারও নাতনি। আমার নাতনিকে রক্ষা করার দায়িত্ব কি আমার না? কিন্তু তোরা আর কখনোই চিংড়ির ঝাঁক ধরতে যাবি না। না গো বুড়িমা, আর কখনোই যাব না। এমনিতেও বানের অবস্থা তেমন ভালো নয়। ঠিক আছে, এবার পূজাকে নিয়ে বাড়িতে ফিরে চলো, মাছগুলোকে বাজারে বিক্রি করতে যাব আমি। শুনেছি গোপাল দাদা এখান থেকে ভালো চিংড়ি ধরেছে, এবার তুমি আর আমি মিলে বড় বড় চিংড়ির ঝাঁক ধরে ফেলবো। ও চিংড়ির চেহারা চোখের সামনে ভেসে উঠতেই জিভে জল চলে এলো। তোমার সব কিছুতেই খাই খাই, আমি ভাবছি চিংড়ি বিক্রি করার কথা, আর তুমি ভাবছো খাওয়ার কথা। তুমি চুপ করো তো। চিংড়ির যে দাম বাজারে, বছরে একবার চিংড়ি খেতে পারি, বিক্রি করার পাশাপাশি
আমি বড় বড় চিংড়ি মাছও খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি কেউ আগে দুজনে মিলে চিংড়ি তো ধরি নাকি? ঠিক আছে, চলো। ওই যে দেখো, চিংড়ি ঝাঁক আসছে এদিকে। বেশি কাছে যেও না আবার, তাহলে কিন্তু নদীতে পড়ে যাবে। এই এত স্রোতের মধ্যে নদীতে পড়ে গেলে কোনোভাবে আর তড়িতে উঠতে পারবে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো, নিজে আগে কাজ করো। আনন্দ আর লতা নদীর পাড় ঘেঁষে চিংড়ির ঝাঁক ধরতে যেতেই নদীর পাড় ভেঙে দুজনেই বানের জলে পড়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও আমাদেরকে, আমরা তো ভেসে গেলাম। ওগো, এখন আমাদের কি হবে? জানি না গো গিন্নি, কোনোভাবে যে তড়িতে ওঠার কোনো কিছু খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে বানের জলে এবার ভেসে যেতে হবে। কেন যে লোভ করে এখানে চিংড়ির ঝাঁক ধরতে এলাম কে জানে। এবার হলো যত মরণ দশা। কে আছো গো, বাঁচাও আমাদের। বাবা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমাদের জন্য কি এনেছো? আজকে অনেকদিন পর তোর জন্য মজার মজার খাবার আর তোর পছন্দের চুড়ি নিয়ে এসেছি। কই দেখি দেখি, আমার কাছে দাও তো। ও মা, কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ বাবা। কি গো, সব মাছগুলো বিক্রি করেছো তো? কত টাকায় বিক্রি করলে? সব টাকা আবার ভেঙে এসেছো নাকি? না গো গিন্নি, সব টাকা কি খরচ করলে হয়? মাছ তো ধরেছিলাম ঘরটা ঠিক করার জন্য। ঘর ঠিক করার টাকা হাতেই রেখেছি। ভালোই করেছো, ঘরটা ঠিক হয়ে গেলে এবারের মতো বর্ষাটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। তবে আর লোভ করে চিংড়ি ধরতে যাব না গিন্নি। ওপরওয়ালার কৃপায় কোনোভাবে বেঁচে গেছি, না হলে যে কি হতো। বাইরের যে অবস্থা ছিল, তাতে যদি মোড়লের জায়গায় আমি অথবা তুমি জলে পড়ে যেতাম, তাহলে ব্যাপারটা যে খুবই খারাপ হয়ে যেত গো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। লোভ কখনোই শান্তি বয়ে আনে না। আমাদের প্রত্যেকের উচিত লোভ বর্জন করে পরিশ্রম করা। এবার থেকে চিংড়ির ঝাঁক ধরতে গেলে বাড়িতে বসেই চিংড়ি ধরবো। আশা করছি চিংড়িগুলো বানের জলের সাথে আমাদের ঘরের সামনেও চলেই আসবে। কি মজা, কি মজা! ঘরে বসে এবার আমিও চিংড়ির ঝাঁক ধরতে পারবো। চলো চলো, আর বসে থেকে কাজ নেই, ঘর ঠিকঠাক করার ব্যবস্থা করি। এরপর গোপাল আর চৈতি চিংড়ি বিক্রির সেই টাকা দিয়ে তাদের নতুন ঘর তৈরি করে। গোপালের পুরো পরিবার বানে ভেসে আসা চিংড়ির ঝাঁকের জন্য পুরো বর্ষা শান্তিতে কাটাতে পারে। সকাল থেকে এতেই চলেছি, এখনো পর্যন্ত কোনো কাজ পেলাম না। বৃদ্ধ হয়েছি, আগের মতো শরীরে শক্তি নেই। এক সময় কত টাকা রোজগার করেছি, আজ মানুষের দুয়ারে দুয়ারে কাজের খোঁজ করতে হচ্ছে। হে ঈশ্বর, একটা কাজের ব্যবস্থা করে দাও। এইভাবে আর কতদিন? কে খুড়ো, তা চললে কোথায়? আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো? আমি মরি আমার জ্বালাই, আমি তো নিজেই কাজ খুঁজছি। গায়ে কোনো কাজ নেই, তাই বনের দিকে যাচ্ছি। যদি কোনো শুকনো কাঠ পাই, সেই কাঠ বিক্রি করে বাজার করব। আর তাহলে বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমিও কাঠ কুড়োবো। তুমি এই কাজ করতে পারবে না, হয়েছে তো বৃদ্ধ। তুমি তোমার পথ দেখো তো বাপু, কোথা থেকে যে আসে। আমাকে তোমার সাথে নিয়ে চলো না বাবা। এই কানের কাছে না এত ঘ্যানোর ঘ্যানোর করো না তো। যাও যাও এখান থেকে, যত সব আপদ। এই গায়ে থাকলে না খেয়ে মরতে হবে, তার চেয়ে বরং অন্য গায়ে গিয়ে দেখে, যদি কপাল ফেরে ও নদীর ধারে যায় একবার। কোথায় যাচ্ছ বাবা? মা, আমি বাজারে যাচ্ছি। ঘরে যে কিছু নেই রান্না করার মতো। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। কতদিন বাজারে যাওয়া হয়নি, আমাকেও নিয়ে চলো না বাবা।
তোমার না আজ পাঠশালায় যাওয়ার কথা? গিন্নি, ছোট মেয়ে বায়না ধরেছে, চল রে মা। তোর বাবার কিন্তু টাকা নেই, বাজারে কোনো কিছুর আবদার করিস না। ঠিক আছে মা। চল রে মা, না হলে যে বাজার আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ চলো বাবা। ও মাঝি ভাই, নৌকা ছেড়ো না, আমাকে দয়া করে ওপারের ঘাটে পৌঁছে দাও। ওপারের ঘাটে যেতে পারি, পুরো 2 আনা লাগবে, 1 আনা কম দিলেও হবে না, এই বলে দিলাম। আমার কাছে যে টাকা নেই, মাঝিকে বললে আমাকে আর নৌকাতে ওঠাবে না। টাকার কথা শুনে মুখ বন্ধ করলে কেন? কি ভাবছো এত শুনি? ওপারের ঘাটে গিয়ে তোমার টাকা পরিশোধ করে দেব। উঠে এসো নৌকাতে। আচ্ছা মাঝি ভাই, ওপারের ঘাটে যেতে কত সময় লাগবে? তা তো লাগবে ঘন্টাখানিক। তা ওপারের ঘাটে তোমার কে আছে? কার বাড়ি যাবে শুনি? আমার আপন বলতে কেউ নেই। এক সময় আমার অনেক জমি জায়গা ছিল, এই জমি জায়গা আমাদের গায়ের মোড়ল কেড়ে নিয়েছে। এই জন্মে আর সেই জমি জায়গা পাবে না, মোড়লের আগে তুমি মারা যাবে। মোড়ল মারা গেলে তো আবার তুমি তোমার হারানো সম্পদ ফিরে পেতে। একটু তাড়াতাড়ি চালাও মাঝি ভাই, না হলে যে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যাবে। এই বড় বড় নদীর বোয়াল মাছ নিয়ে যাও, নিয়ে যাও, একদম কম টাকায় দিয়ে দিচ্ছি, যেমন স্বাদ তেমন দাম কম। আসো আসো আসো, নিয়ে যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবা, বাজারে কত রকম জিনিসপত্র, দেখো কত বড় বোয়াল মাছ। আমার বোয়াল মাছ দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা হচ্ছে। মারে, আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো বল? যা টাকা রোজগার করি তা দিয়ে সংসার চলে না। বোয়াল মাছের অনেক যে দাম। তুই মন খারাপ করিস না মা, বনের ধারে যে বিলটা আছে সেইখানে বড় বড় বোয়াল মাছ আছে, সেখান থেকে বোয়াল মাছ নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো হবে, খুব মজা হবে। আমিও তাহলে বোয়াল মাছ দিয়ে ভাত খেতে পারবো। এখনো কোনো বাজার করিনি, দেরি হলে তোর মাঝে চিন্তা করবে। এইদিকে প্রায় বিকেল হয়ে আসছে। এই হো হারান্দা, এদিকে এসো, ভালো ভালো সবজি আছে, নিয়ে যাও, একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, ভালো দেখে আমাকে কিছু সবজি দাও তো। এই এই নাও দাদা, খুব ভালো সবজি, একেবারে টাটকা। বাবা চলো বাড়ি যাই, সূর্য যে ডুবে যাচ্ছে। হ্যাঁ রে মা, অনেক দেরি হয়ে গেল, চল। ঘাটে চলে এসেছি, আমার পাওনাটা মিটিয়ে দাও দেখি। বাবা, এত টাকা আমি কোথায় পাবো? আমি গরিব মানুষ, দয়া করে আমায় ক্ষমা করে দাও। কোনো এক সময় আমি তোমার টাকা পরিশোধ করে দেব। সেই আশায় থাকা ছাড়া তো আমার আর কোনো পথ নেই, আমি চললাম। এখন আমি কোথায় যাব? রাস্তাঘাট তো আমি চিনি না, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কি যে করব? এদিকে তো প্রায় সন্ধে হয়ে আসছে, সারাদিন কিছুই খাইনি। হে ঈশ্বর, শেষে কি না খেয়ে মরতে হবে? সামনে একটু এগিয়ে গিয়ে দেখি। মা, সবজি হতে আর কত সময় লাগবে? আমার যে খুব খিদে পেয়েছে। উনুনে সবজির হাঁড়ি বসিয়েছি, আর একটু অপেক্ষা কর মা, এই তো প্রায় হয়েই এলো। বাবা, কত বড় বন! এই বনে বাঘ নেই তো আবার? না খেয়ে মরার চেয়ে বাঘের পেটে যাওয়াই ভালো। যা আছে কপালে, এই রাতে যাবই বা কোথায়?
কোনো রকম আজকে রাতটুকু কাটাতে পারলে কাল একটা কাজের ব্যবস্থা করতে হবে। এ কি, এই যে বৃষ্টি শুরু হলো! হায় ঈশ্বর, এখন সারা রাত বৃষ্টির জলে ভিজতে হবে। ওই তো একটা বট গাছ, ওখানেই যাই, তাহলে বৃষ্টি গায়ে কম পড়বে। মা, আমাকে আর একটু সবজি দাও। সত্যি গিন্নি, তোমার হাতে না জাদু আছে, সবজিটা সেই মজা হয়েছে। মা, আজকে বাজারে অনেক বড় বোয়াল মাছ উঠেছিল জানো? কত দিন হলো বড় বোয়াল মাছ খাইনি। বড় বোয়াল মাছের যে অনেক দাম, এত টাকা আমরা কোথায় পাবো বল? বাবা কালকে আমাকে বনের ধারের বিলে নিয়ে যাবে, ওইখানে নাকি অনেক বড় বড় বোয়াল মাছ আছে। সে কি, আমি শুনেছি সেই বিলের আশেপাশে নাকি বাঘ থাকে। সেই বিলে বোয়াল মাছ ধরার কোনো দরকার নেই। ওইসব লোক মুখে শোনা, বাঘ নেই সে বনে। তাছাড়া তিন্নিমা অনেকদিন ধরে বোয়াল মাছ খেতে চাইছে। আমি কালই যাব সেই বনে, যা হবার হবে। কি যন্ত্রণা! সারা রাত বৃষ্টিতে ভিজেছি, কাল থেকে কিছু খাইনি। এই গহীন বনে কে আসবে? হায় হায় হায়, শেষে এইভাবে মরতে হবে, উঠে দাঁড়ানো শক্তিটুকু নেই। ঈশ্বর, আমায় সাহায্য করো। গিন্নি, জালটা বের করে দাও তো ঘর থেকে, বেলা থাকতে রওনা দিতে হবে। যেতে যেতে তো অনেক সময় লাগবে। বাবা, আমিও যাব, আমাকেও নিয়ে চলো না। সেই বনে কেউ যায় না, কখন কি হয়। তুই ঘরে থাক তোর মায়ের সাথে, আমি আসার সময় তোর জন্য বন থেকে ফল নিয়ে আসবো। এই নাও তোমার জাল। মা, বাবাকে বলো না আমাকেও যেন মাছ ধরতে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। কি মজা, আজকে আমরা বোয়াল মাছ ধরবো। তিন্নিমা, অনেক দূরের পথ, তাড়াতাড়ি যেতে হবে। চলো বাবা। হে ঈশ্বর, তুমি সকল বিপদ আপদ দূর করো। দেখতে দেখতে তো দুপুর হয়ে গেল, তার মানে এই বনে আর কেউ আসবে না। আমি আর নিজের গায়ে ফিরে যেতে পারলাম না। মাঝিকে বলেছিলাম তার টাকা কোনো এক সময় পরিশোধ করে দেব, তার হলো না এই জন্মে। বাবা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে বড় কষ্ট হচ্ছে। আর একটু পথ বাকি আছে, আর একটু কষ্ট কর মা। দেখো বাবা, ওই একটা গরুর গাড়ি। তাই তো দেখছি। কি দাদা, কোথায় যাবেন? আমাদের একটু বনের ধারের বিলের কাছে পৌঁছে দাও তো। না, সেই দিকে আমি যাব না, সেই দিকে বাঘ আছে গো, বাঘ। তাহলে বনের কাছে পৌঁছে দাও। উঠে এসো গরুর গাড়িতে। কি মজা, কতদিন পর গরুর গাড়িতে উঠলাম, কি যে ভালো লাগছে আমার। তা এত জায়গা থাকতে বনের বিলে কেন যাওয়ার দরকার? কেউ তো সেদিকে যায় না। মেয়ে বায়না ধরেছে বোয়াল মাছ খাওয়ার, আমি গরিব মানুষ, বোয়াল মাছ কোথায় পাবো? তাই বিলে বোয়াল মাছ ধরতে যাচ্ছি। তা যাবে ভালো কথা, একটু সাবধানে থেকো। আমি আর যাব না, ওই তো বন দেখা যাচ্ছে। আমি চললাম, এই মেয়ের দিকে লক করে গো। হে ঈশ্বর, মেয়েটার আশা তুমি পূরণ করো, বিলে যেন বোয়াল মাছ ধরতে পারে। বাবা, এই দিকে জাল ছুঁড়ে মারো। ঠিক আছে মা, এই জাল ছুড়লাম। কি মজা, জালে মনে হয় অনেক বড় বড় বোয়াল মাছ আটকা পড়েছে। তাই তো মনে হচ্ছে, জালটা তুললে বোঝা যাবে, জালটা বেশ ভারী ভারী লাগছে। দেখো বাবা, জালে কত বড় বোয়াল মাছ আটকা পড়েছে। কি মজা,
আজকে আমি বোয়াল মাছ দিয়ে ভাত খাবো। ঈশ্বর, সত্যি তুমি খুব দয়ালু, এই ছোট্ট মেয়েটার মনের আশা পূর্ণ করলে। বাবা, বোয়াল মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো, মা না হলে যে খুব চিন্তা করবে। চল রে মা। কি ব্যাপার? কারো পায়ের আওয়াজ পেলাম, মনে হলো। ওই তো একটা লোক এদিকে আসছে, সাথে একটা ছোট মেয়েও দেখছি। এই যাত্রায় কি তাহলে বেঁচে গেলাম? ঈশ্বর, ঈশ্বর তুমি সত্যি দয়ালু। বাবা দেখো, একটা দাদু গাছের নিচে বসে আছে। তাই তো দেখতে পাচ্ছি। বাবা, আমাকে বাঁচাও। 3 দিন ধরে না খেয়ে আছি, শরীরে একটু শক্তি নেই। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব। আপনার কিছু হবে না। আমাকে যেভাবে তোমরা সেবা যত্ন করছো, আজকে যোগে এমন মানুষ পাওয়া খুব কঠিন। ঈশ্বর তোমাদের যেন ভালো করেন। তুমি যদি আমাকে তোমার বাড়িতে না নিয়ে আসতে, তাহলে হয়তো আমি মরেই যেতাম। সেই সব কথা থাক। গিন্নি, তিন্নি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তিন্নি কবিরাজকে ডাকতে গেছে। ওই তো কবিরাজ চলে আসছে। সব ঠিক আছে, কিছুদিন বিশ্রাম নিলে ভালো মন্দ খেলে ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, এই বাজার থেকে এই ওষুধগুলো নিয়ে এসো। আমি আবার পরে আসবো, আমি চললাম। আমার জন্য তোমাদের কষ্ট হচ্ছে। সে কথা বললে হবে? আপনি আমাদের অতিথি। আমি একটু বাজারের দিকে গেলাম। তিন্নিমা, তোমার দাদুর প্রতি লক্ষ্য রেখো, আমি চললাম। ঠিক আছে বাবা। ওষুধের তো অনেক দাম, এত টাকা আমি পাবো কোথায়? একবার মহাজনের বাড়িতে যাই, যদি কিছু টাকা ধার দেয়। অনেকদিন হলো বড় দাও মারতে পারিনি। লোককে টুপি পরিয়ে ভালো ইনকাম হতো, এখন তো দেখছি কেউ আসে না। কর্তা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমায় কিছু টাকা ধার দিন। অনেকদিন পর একটা শিকার পেলাম। কি হলো কর্তা, চুপ করে আছেন কেন? টাকা দেব, কিন্তু সময় মতো সুদে আসলে টাকা পরিশোধ না করতে পারলে আমি তোমার বাড়ি দখল নেব, এই বলে দিলুম। এই নাও টাকা। আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেব। হারান টাকা নিয়ে বাজার থেকে ওষুধ কেনে। কিছুদিন পর বৃদ্ধ সুস্থ হয়ে ওঠে। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো। তিন্নি মা তো যায়ার মতো লেগেছিল, অনেকদিন গায়ে যায়নি। দাদু তুমি যেও না, তুমি আমাদের বাসাতেই থাকো। বৃদ্ধ আবার নিজের গায়ে ফিরে যায়। এইভাবে বেশ কিছু মাস চলে যায়। অনেক দিন তো হলো হারান, টাকা তো দিলি না। আর মাত্র 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতর আমার টাকা পরিশোধ করতে না পারলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। আমি কিন্তু ঘর বাড়ি দখল নেব। আমি চললাম, 2 দিন পর আবার আসবো। এখন কি হবে গো? মহাজন যে বাড়িঘর দখল করে নিতে চাইছে। আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি, ঈশ্বর আমাদের সাথে আছেন। আজ গায়ের মোড়ল মরেছে, আমি আমার সব সম্পদ টাকা ফিরে পেয়েছি। এই গায়ে তো আমার আর কেউ নেই। তিন্নি হারান আমার জন্য অনেক কষ্ট করেছে, তাদের পাশে আমার দাঁড়ানো দরকার। আমি কালই যাব তিন্নিদের বাড়িতে। দেখতে দেখতে তো একদিন চলে গেল, আজকের দিনটা শুধু বাকি। এত অল্প সময়ে এত টাকা পাবে কোথায়? জানি না গিন্নি, শুধু জানি ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। বাবা, আমার যে খুব ভয় করছে।
তোমার কোনো ভয় নেই। আপনি আবার এসেছেন? আপনারা আমার প্রাণ বাঁচিয়েছিলেন, কি করে আপনাদের ভুলে যাব। দাদু, আমাদের বাড়িঘর দখল করতে আসছে মহাজন। ভয় পেও না, এখানে অনেক টাকা আছে। আশা করি মহাজনের সব টাকা পরিশোধ হয়ে যাবে। বৃদ্ধর কাছে টাকা নিয়ে মহাজনকে সব টাকা পরিশোধ করে দিল হারান। মানুষের বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিলে নিজেরও উপকার হয়, তাই না বাবা? হ্যাঁ, ঠিক তাই মা। এই কারণে আজ আমাদের কোনো অভাব নেই।